আজকে তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই শুভেন্দুকে সরাতে গিয়েই এই অভিষেক প্রীতি কি আজ তৃণমূলের পতনের কারণ? কি বলবেন? যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছিল সেটা আজকে তৃণমূল কংগ্রেসের হলো। আমি তো 10 লাখ টাকা দিতেই পারি। আরে 10 লাখ টাকা দিতেই পারি মানে তুমি একটা মুখ্যমন্ত্রী। আজকে রুকবানুর রিজাউনুরের দাদা যদি তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়াতে পারে, আমার প্রশ্নটা এখানে, তাহলে অভয় আমাকে বিজেপি যদি দাঁড় করায়, ক্ষতিটা কোথায়? সেই দিনটার কথা চোখের সামনে ভাসে। 2011 সাল 21শে জুলাই, প্রবল বৃষ্টি হচ্ছে। ঐতিহাসিক পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের প্রথম 21শে জুলাই সমাবেশ। মঞ্চ তৈরি, রয়েছেন শুভেন্দু অধিকারী সহ তৎকালীন তৃণমূলের বড় বড় নেতারা। একটু বাদে মঞ্চ সভা এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোলগাল মুখ, আগে যেরকমই দেখতে ছিলেন, গোল একটু স্থূলকৃতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টি হচ্ছে, শুভেন্দুকে তার আসন ছেড়ে দিতে হলো অভিষেকের জন্য। আস্তে আস্তে শুভেন্দুকে মঞ্চ ছেড়ে নিচে নেমে আসতে হলো। যারা মঞ্চের সামনে ছিলেন, গুঞ্জন ফিসফিসানি বোধহয় সেই দিন থেকেই শুরু হয়ে গিয়েছিল। দলটা ভাঙতে শুরু করলো। 2026 চৌঠা মে তৃণমূল কংগ্রেসের বোধহয় ঐতিহাসিক পতন। যারা তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাংলার রাজনীতি নিয়ে কাজ করেন, তাদের এক কথায় তাদের দাবি, এক কথায় যুক্তি, আজকে তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের এই ফলের জন্য দায়ী ভাইপো। এটা অভিষেকের পরিকল্পনা, অভিষেকের নির্বুদ্ধিতা, রাজনীতির সঙ্গে যোগ না থাকার ফল। নিজের মতন করে দলটাকে চালাতে চেয়েছিলেন, যিনি এতদিন রাস্তায় নেমে রাজনীতি করেননি, যিনি বিভিন্ন সমাবেশ আন্দোলনে সামিল হননি, মাত্র কয়েক বছর রাজনীতিতে এসেই দলের শীর্ষ থেকে শীর্ষতম নেতা হয়ে উঠেছিলেন এবং নিজের মতন করে দলটাকে পরিচালনা করতে গিয়েই আজ এই সর্বনাশ। অনেকে বলছেন শুভেন্দুকে সাইড করে, শুভেন্দুকে সরিয়ে নিজের চেয়ার পাক করতে চেয়েছিলেন ভাইপো। আর আজ নিয়তির কঠিন সাজা। বাংলা, যে বাংলা 2011 সালে তৃণমূল কংগ্রেসকে দু হাত তুলে স্বাগত জানিয়েছিল, সেই বাংলা আজ তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিল। এই জয় যেমন শুভেন্দু অধিকারীর জয়, এই জয় যদি বিজেপির জয় হয়, এই পরাজয় নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল রণনীতির পরাজয়। এই পরাজয় সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত অভিষেক প্রীতির পরাজয়। কালকেও আমরা দেখেছি, যখন সাংবাদিক সম্মেলন করছেন তৃণমূল নেত্রী, পাশে বসে রয়েছেন অভিষেক। অভিষেককে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন, সেই প্রশ্ন সরাসরি নিজের দিকে নিয়ে নিচ্ছেন তৃণমূল নেত্রী। এখনো যেন অভিষেককে কোথাও একটা গার্ড করার, একটা রক্ষা করার চেষ্টা। এই যে অভিষেক প্রীতি, এটাই কি আজ তৃণমূলের এই ফলাফলের জন্য দায়ী? এই সামগ্রিক বিষয় নিয়েই, এই প্রাসঙ্গিক বিষয় নিয়েই আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ। রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। নমস্কার। পরমাশিস, এই যে 2026 চৌঠা মে বাংলার এই ব্যাপক পরিবর্তন, ঐতিহাসিক পরিবর্তন, এই দিনটা দেখার জন্য বোধহয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজি ছিলেন না বা দেখতে চাননি, কিন্তু তাকে দেখতে হলো। তার জীবন দশাতেই দলটার এই ভয়ঙ্কর পতন হলো। অনেকে বলছেন, যারা রাজনীতি নিয়ে কাজ করেন, তারা বলছেন তৃণমূল নেত্রীর চারপাশে যারা ছিলেন, যারা তার প্রশংসায় ভরিয়ে রেখেছেন, যাদের চোখ দিয়ে তিনি দলটাকে দেখতে চেয়েছিলেন, সমাজটাকে দেখতে চেয়েছিলেন, রাজ্যটাকে দেখতে চেয়েছিলেন, তাদের মিথ্যে কথা, ভুল কথা, তাদের অসৎ আচরণ এবং সর্বোপরি তাদের একের পর এক স্বার্থ সিদ্ধির পদক্ষেপ দলটা আজকে এই অবস্থার জন্য দায়ী। একই সঙ্গে দায়ী যিনি দলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল ভ্রান্ত নীতি এবং নিজের মতন করে সমাজের মানুষের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে একটা দল চালানোর মানসিকতা, যাকে দলের নেতারাই, দলের শীর্ষ নেতারাই গ্রহণ করতে চাননি। সাধারণ মানুষ অনেক দূরের কথা, জেনজি প্রজন্ম সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন। আর এই অভিষেকের সম্পূর্ণ অভিষেক প্রীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্পূর্ণ অভিষেক প্রীতি আস্তে আস্তে দলের থেকে সব মানুষকে সরিয়ে দিয়েছে। যে শুভেন্দুকে সাইডলাইন করতে গিয়ে আজকে অভিষেকের উপর এত ভরসা, অভিষেকের চেয়ার পাকা করতে একের পর এক পদক্ষেপ, সেই শুভেন্দুর কাছেই পরাজিত হলেন অভিষেক। এই শুভেন্দুকে সরাতে গিয়েই এই অভিষেক প্রীতি কি আজ তৃণমূলের পতনের কারণ? কি বলবেন?
দেখো, প্রথমেই এই প্রসঙ্গতে কথা বলতে গেলে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় কি চেয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চেয়েছেন, শুভেন্দুকে সরাতে তৃণমূল কংগ্রেস কি কৌশল নিয়েছে বা অভিষেক কি কৌশল নিয়েছে, মমতা ভাইপো প্রীতি রাখতে গিয়ে দলের মধ্যে কি কৌশল নিয়েছে, এগুলো সাধারণ মানুষ বোঝে না। সাধারণ মানুষই কিন্তু 2011 দেখিয়েছিল, সাধারণ মানুষই কিন্তু 2026-এ 4ঠা মে দেখালো। প্রশ্ন হচ্ছে, আমি যে জিনিসটা আমি অনুধাবন করেছি গতকাল সারাদিন ধরে, আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি নিজে নিজে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যে কোনো বড় নেতৃত্ব, তারা হেলিকপ্টারে করে বিভিন্ন রাজনৈতিক সভায় পৌঁছেছেন। তারা যখন যে কোনো সভায় যখন পৌঁছচ্ছেন, তাদের দলীয় সমর্থকরা সেখানে রয়েছেন। কিন্তু ভোট কি শুধু দলীয় সমর্থকদের উপর নির্ভর করে? ভোট তো সাধারণ মানুষ দেয়। রাস্তা দিয়ে না গেলে আমি রাস্তাটা চিনবো কি করে? যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছিল, সেটা আজকে তৃণমূল কংগ্রেসের হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করার সুযোগ পেয়েছিল নিরাপত্তার খাতিরে। আমি জানি না এরপরে এদের কি হবে। 2011-তে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল, তখন কি আইপ্যাকের রণকৌশল নিয়ে আসতে হয়েছিল? গতকাল আমি টেলিভিশনের সমস্ত পর্দায় মাঠ পর্যায়ের জেলার সাংবাদিকরা বিভিন্ন জেলার নেতৃত্বদের, সেটা পৌরসভার চেয়ারম্যান হোক, জেলার সভাপতি হোক, প্রাক্তন বিধায়ক হোক, তৃণমূল কংগ্রেসের বৃহদাংশের যারা জ্যেষ্ঠ নেতা, বয়স্ক নেতা, তারা প্রত্যেকে ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেকের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা বোঝেননি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে অভিযোগ করলেন যে 100 সিটে তাকে হারানো হয়েছে। কেন বলেছেন সেটা উনি ভালো বলতে পারবেন। 2011-তে এটা তো ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথ দিয়েছে মাঠ পর্যায়ের জেলা নেতৃত্বরা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা সিঙ্গুর আন্দোলন বলো, সেটা নন্দীগ্রাম আন্দোলন বলো, মানুষ মমতার এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল। মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের, যদি বলো এক পর্যায়ে, মাঠ পর্যায় থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায়ের যে গায়ের জোয়ারি, পুলিশ মহলের মধ্যে যে ক্ষোভ, রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ, এগুলো মানুষ ভালোভাবে নেয়নি। নির্বাচনের আগে আগে আমরা আইন আদালতের উপরে ভরসা রাখি, অবশ্যই ভরসা রাখি। এই যে জামিন পেয়ে যাওয়া পরপর, হয়তো আইনগতভাবে জামিন পেয়েছে, কিন্তু মানুষের মনে কি প্রশ্ন জাগেনি? মানুষের মনে প্রশ্ন জেগেছে। একটি চাকরি করছে মেয়ে, ডাক্তারি পড়ছে, ডাক্তারি সে হয়েছে, তার কর্মস্থলে গিয়ে সে রেপ হলো, মার্ডার হলো, এর দায় কি সরকার নেবে না? তদন্ত জারি থেকেছে, তদন্ত নিয়ে প্রশ্ন থেকেছে, এগুলো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। কেন? আমার স্ত্রী একজন শিক্ষিকা, সে 45 দিন ঘরে গুমরে বসেছিল, সে যথেষ্ট উচ্চশিক্ষিত, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। রাস্তায় যারা স্কুলের টিচার, তারা প্রত্যেকে আত্মশ্লাঘায় ভুগেছে, মনে মনে কষ্ট পেয়েছে। চাকরি পেল, চাকরি চলে গেল। যারা চুরি করে চাকরি পেল, যারা নির্দোষ, তাদের চাকরি চলে গেল। এগুলো কি মানুষ ভালোভাবে নেবে? অ্যাডমিনিস্ট্রেশনের কাছে মানুষ কি আশা করে? এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারতন্ত্র রাজনীতি আমাদের দেশে আছে, কংগ্রেসি কালচারে ছিল, বামেদের মধ্যে নেই, সেই অর্থ খুব বেশি নেই। ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমি জায়গা দাও, কিন্তু তুমি একজনকে সরিয়ে দিয়ে, একজনকে খাটো করে, এটা কি ঠিক হয়েছে? আমি কে চুরি করেছে, কে কোন দলে গেছে, এগুলো বিষয় নয়। মানুষ তো এগুলো দেখেছে, মানুষই আসলের বিচারক। নিউটনের 3rd ল, প্রত্যেকটি ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। শুভেন্দুকে যেটা দেখানো হয়েছে, শুভেন্দু সেটা ফিরিয়ে দিল মানুষের ম্যান্ডেট নিয়ে। আমরা এটা অস্বীকার করতে পারি না। মানুষ যদি চায় পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম বলা হবে, মানুষই তো বলছে। জয় শ্রীরাম শোনার জন্যই মানুষ এদেরকে আজকে ম্যান্ডেট দিয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা আছে? SIR নিয়ে আতঙ্ক ছিল, অবশ্যই আতঙ্ক ছিল, কিন্তু নির্ভুল সংশোধনী একটা ভোটার তালিকার দরকার ছিল। প্রথম কথা যেটা বিষয়, মানুষ কত শতাংশ হারে ভোট দিয়েছে? 93%। এটা তো মিথ্যে নয়। না, তাহলে ভোট কাকে দিয়েছে? মানুষ কাকে ভোট দিয়েছে? মানুষ আতঙ্কিত থাকলেও সে অ্যাসিওর হয়েছে, সে ভোটদানে অংশ নিয়ে, ভোটদানে অংশ নিতে গিয়ে কি করলো? মানুষ যেটা ভালো সেটাকে বেছে নিল, যেটা মানুষ মনে করেছে যে আমার একে এখন দরকার, একে দরকার নেই। সুযোগ তো দিয়েছিল 15টা বছর। সুযোগের সৎ ব্যবহার না করলে, অসৎ ব্যবহার করলে যা হয় সেটা 2026-এর 4ঠা মে ফলাফলের পরে বোঝা গেছে। কিন্তু এখানে মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের মানুষ একসময় বামেদের ম্যান্ডেট দিয়েছিল দীর্ঘ সময়। সেই ম্যান্ডেট কতটা কার্যকরী ছিল শেষের দিকে, সেটা গায়ের জোয়ারি ছিল কিনা সেটা আমরা দেখেছি 2011-তে। মানুষ ম্যান্ডেট দিয়েছিল বামেদের সরিয়ে তৃণমূল সরকারকে, আবার মানুষই কিন্তু ম্যান্ডেট দিল বিজেপি সরকারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলেছিলেন
যে বঞ্চনার কথা পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী বারবার বলেছেন, ডাবল ইঞ্জিন সরকারের ওপরে আস্থা রাখুন, মানুষ ম্যান্ডেট দিয়েছে। বিজেপিকেও মনে রাখতে হবে, এখানে সুনীল গাঙ্গুলির সেই কবিতা যেন মনে না হয়, কেউ কথা রাখেনি, এটা যেন পশ্চিমবঙ্গের মানুষকে মনে রাখতে না হয়, উচ্চারণ করতে না হয়, তাহলে হয়তো এদেরকেও একদিন চলে যেতে হবে। কিন্তু একটা ভালো বিষয় যে মানুষ ভোটের উৎসবে বাংলাদেশের থেকে শিখেছে। মানুষ, আমি বলবো, বাংলাদেশে যে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন দেখেছি, এবারের নির্বাচনে নির্বাচন কমিশন এবং নির্বাচন চলাকালীন সেরকম ঘটনা ঘটেনি। হ্যাঁ, অবশ্যই গত 24 ঘন্টায় কিছু ঘটনা ঘটেছে। অবশ্যই বিজেপিকে এখানে ধন্যবাদ দেওয়ার বিষয় যে তারা যেভাবে কেন্দ্রীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রী বলেছেন, রাজ্য সভাপতি বলেছেন, এবং মাঠ পর্যায়ে যারা প্রার্থী, আমি নাম করে বলছি, জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়িতে, সজল ঘোষ বরানগরে, যেভাবে হঠাৎ করে বদল হয়ে যাওয়া, তিলক পরা একটা ফ্ল্যাগ নিয়ে পার্টি অফিস দখল ভাঙচুর, এটা যে রোধ করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে, যেদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, যেমনটা কৌস্তব বাগচি, বারাকপুরের নতুন যিনি বিধায়ক হয়েছেন, বিশিষ্ট আইনজীবী, তরুণ তুর্কি ছেলে, সেও বলেছে। তো বিষয়টা এইভাবে দেখতে হবে। মানুষ অশান্তি যেমন চায় না, মানুষ প্রহসনের অ্যাডমিনিস্ট্রেশনও দেখতে চায়নি বলেই কিন্তু আজকের এই ফল, এটা আমার বিশ্বাস। একদমই পরবাশিস, এই প্রসঙ্গে আরেকটা কথা আলোচনা করতেই হয়, বলতেই হয় যে অভিষেক সম্পর্কে বলা হতো, বিশেষ করে শুভেন্দু বারবার বলতেন যে হেলিকপ্টার থেকে নেমে এসে উনি নেতা হননি। শুভেন্দু নিজের সম্পর্কে বলতেন উনি সিঁড়ি ধাপে ধাপে উঠতে উঠতে নেতা হয়েছেন, আর অভিষেক হেলিকপ্টার থেকে নেমে এসে নেতা হয়েছেন। আজকে যে ফল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী, যাকে একটা মনে করা হতো তার গ্রহণযোগ্যতা রয়েছে, যা কিছু মানুষের কাছে, একটা বড় শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, সেই গ্রহণযোগ্যতার প্রমাণই কিন্তু পাওয়া গিয়েছে 2021-এর নির্বাচনেও। তাতে বিতর্ক থাকতে পারে, তার ফল নিয়ে অনেক জল্পনা অভিযোগ রয়েছে, সেখানেও দেখা গিয়েছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাংলায় যার, গোটা দেশে যার ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যায় না, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারিয়ে জিতেছিলেন, বিরোধী দলনেতা হয়েছিলেন। আর এবারেও 15,000-এর বেশি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ফের ক্ষমতায় এসছেন, ফের বিধায়ক হয়েছেন। এই যে দুবার কোনো অ্যাক্টিং মুখ্যমন্ত্রীকে, কোনো দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রীকে হারানোর নজির পশ্চিমবঙ্গে তো নেই, গোটা দেশে আছে কিনা, কতটা আছে এটাও সন্দেহের। এমন ভাবে এই যে শুভেন্দুর এই আশা, জয় এবং সাফল্য, এটা কিন্তু কোথাও গিয়ে একটা, বা বলতেই হয়, কোথাও গিয়ে এটা স্বীকার করতেই হয়, শুভেন্দুর এই জনপ্রিয়তা কোনো অংশে, কোনো মানুষের কাছে জনপ্রিয়তা অবশ্যই আছে। যেটা সত্যি সেটা সত্যিটা বলতে হবে, তাহলে উনি ভোট পেলেন কেন? এই যে শুভেন্দুর জনপ্রিয়তা, এটাই কি শুভেন্দুর সিঁড়ি থেকে ধাপে ধাপে ওঠা নেতার জনপ্রিয়তা? আর অভিষেকের যে পরিকল্পনার ভুল, যে দলের একটা বিপুল অংশ তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং চালাচ্ছিলেন, তার ডায়মন্ড হারবার মডেল যে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ, এটাই কি প্রমাণ করে তার সঙ্গে সাধারণ মানুষের, মাটির মানুষের কোনো যোগ নেই? তিনি সেই হেলিকপ্টারে নেমে আসা নেতা বলেই মানুষকে চিনতে পারেননি। কি বলবেন? দেখো, বাংলা অভিধানে একটা কথা আছে, অতিষ্ঠ করে তোলা। আমি ভবানীপুরের মানুষ, আমি ভবানীপুরের ভূমিপুত্র, আমি ভবানীপুরের মেয়ে, আমি ভবানীপুরের ছেলে। আমাকে ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে সখানের নিরাপত্তা নিয়ে কেন চলতে হবে? আমার বাড়ির রাস্তা দিয়ে, আমার বাড়ির যে রাস্তায়, সেই রাস্তা দিয়ে কোনো মানুষ গেলেই পুলিশি জুলুম কেন হবে? কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আধার কার্ড নিয়ে ঘুরতে হবে কেন? আমি আমার এলাকায় আধার কার্ড নিয়ে ঘুরবো? ভবানীপুরের মানুষ অতিষ্ঠ হয়েছে। বাংলা অভিধানের একটা কথা, অহমিকাই পতনের মূল। তুমি আজকে চিন্তা করতে পারো, একজন এমপি মুখ্যমন্ত্রীর সমতুল্য নিরাপত্তা নিয়ে ঘুরতো, তার চাইতে বেশি তো কম নয়। আজকে লালবাজার, গতকাল লালবাজার কি বলেছে, অর্ডার দিয়েছে আজ সকাল 6:30 থেকে সমস্ত নিরাপত্তা উঠিয়ে নেওয়া হচ্ছে। ন্যূনতম বিরোধী নেত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটুকু প্রোটোকল অনুযায়ী পাওয়া উচিত সেটুকু পাবে, একজন এমপির যতটুকু পাওয়া উচিত ততটুকু পাবে। পশ্চিমবঙ্গের আর কোন এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নিরাপত্তা নিয়ে ঘুরতো? তার যদি জনপ্রিয়তাই থাকে, তার বাড়ির সামনে দুখানা পুলিশের কিয়স্ক কেন? থ্রেটিং? এগুলো মানুষের মনে প্রশ্ন জাগবে না? কেন এটা হবে? আমি নিজে চোখে দেখেছি। পরবর্তী একটু যোগ করতে চাই, অভিষেকের বাড়ির সামনে যে ছোট ছোট দোকানদাররা রয়েছেন, তারা বলছেন, আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি, যে আমাদের জন্মদিন পালন হয় বছরে 1 দিন, আর ওনার জন্মদিন পালন হয় বছরে 15 দিন। সাধারণ মানুষের মনেও এখানে কোথাও একটা ক্ষোভ এইভাবে টুকরো টুকরো কত জমেছে। কি বলবেন? একদমই তাই। এত দেখানো কালচার কেন হবে? মানুষ তো একটা জাস্ট আঙুল দিয়ে ভোট দিয়ে এসেছে, তার জন্য এত কিছুর কি দরকার? কেন আমি হেলিকপ্টারে যাব?
আমি সড়ক পথে যাব, আমার এত তো করার দরকার নেই। মানুষ এগুলো ভালোভাবে নেয়নি। একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে এতগুলো টাকা, বান্ধবীর বাড়ি থেকে জেলে ছিল, এগুলো কি মানুষ ভালোভাবে নিয়েছে? সারা দেশের মানুষ নেয়নি, শুধু রাজ্যের মানুষ কি? আমার পাশের বাড়িতে আগুন লাগলে আমি অবশ্যই এফেক্টেড হব, তো আমার রাজ্যের ঘটনা, রাজ্যের মানুষ এফেক্টেড হবে না? আজকে আমার একটি মেয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, আমি তো মেয়েকে স্কুলে পাঠাই, আমি মেয়েকে মোবাইল কিনে দিতে হয়েছে। কেন দিতে হয়েছে? স্কুলে মোবাইল নিষিদ্ধ, তাও কিনে দিতে হয়েছে, তার নিরাপত্তার কথা ভেবে। আজকে কোনো ছেলে মেয়ে, সে ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, বাইরে গিয়ে চাকরি করবে, তার কাজের জায়গায় যদি নিরাপত্তাটা না থাকে, তুমি ভাবতে পারো পানিহাটিতে বসে আমি কথা বলছি, পানিহাটি থেকে আরজি কর, তার কর্মস্থল, কথা মুখ থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় এসে কি বললেন? অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হিসাবে উনি বলতেই পারতেন যে ক্ষতিপূরণ, মৃত্যু তো এই মৃত্যু তো বা এই অন্যায়কে তো কোনোভাবে দিয়ে সেটা আইনের আমি তো 10 লাখ টাকা দিতেই পারি। আরে 10 লাখ টাকা দিতেই পারি মানে? তুমি এটা মুখ্যমন্ত্রী, কথাটা কিরকম ভাবে মানুষের মনে দাগ কেটেছিল আমরা অস্বীকার করতে পারি না। আজকে অভয়ার মা বিজেপির থেকে দাঁড়িয়েছে, বাংলার অস্মিতা রক্ষা হবে না। অনেকে বলেছে, বামেরা বলেছে, তৃণমূল কংগ্রেস বলেছে, ফলনে পরিচয়িত বৃক্ষ তোমার নাম কি? গুরুদেব রবীন্দ্রনাথের জন্মদিন 9 তারিখ, সেদিন শপথ নিতে যাচ্ছেন এরা। আজকে রুকবানুর, রিজাউনুরের দাদা যদি তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়াতে পারে, আমার প্রশ্নটা এখানে, তাহলে অভয়ের মাকে বিজেপি যদি দাঁড় করায়, ক্ষতিটা কোথায়? একদম। মানুষ তো ম্যান্ডেট দিল, অস্বীকার করতে পারবে না। 87,000-এর উপরে ভোট পেয়েছে। নীরব চোরাস্ত্র, সেটা আইপ্যাক দিয়ে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আইপ্যাকের হাত ধরে 2011-র ক্ষমতায় আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে ডাক্তার নারায়ণ ব্যানার্জি উনি বলেছিলেন মমতার মতন বিরোধী নেত্রীর দরকার। উনি তো বিরোধী নেত্রীর তকমাটা পেয়ে গেছে, আইপ্যাক তৈরি করে দিয়েছিল। তৃণমূল কংগ্রেস দল কালীঘাট সবাই জানে, তৃণমূল কংগ্রেসের নিজস্ব ভবন আছে। আবার ক্যামার স্ট্রিটের কিসের অফিস? এটা কি কর্পোরেট? মানুষ এসব ভালোভাবে নেয়নি। এত হুমকি, রাজনীতিতে কেন এত হুমকি থাকবে? মিনিমাম সৌজন্যতা, মিনিমাম প্রোটোকল, মিনিমাম শিষ্টাচার। আজকে সমস্ত সিনিয়র, কালকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উত্তরবঙ্গে কি বলছেন? প্রত্যেকে এক কথা বলছে, মুখ খুললেই তাদেরকে পুলিশি দিয়ে হয়রানি। যেখানে আমাদের দেবাংশু হেরেছে, সিনিয়র একজন প্রাক্তন, হঠাৎ করে 70 জন 74 জনকে বসিয়ে দিল। রিফাইন্ড নতুন প্রজন্মকে কি হলো? 51টা সিটে হেরে গেছে। আমি দল করলাম 50 বছর, তুই কোথাকার কোন ছোকরা ভাই? তুই এসে একটা 72 বছরের লোককে বসিয়ে দিবি? তার রাজনৈতিক জীবন যা, তার ওর বয়স তা নয়। পরিবারতন্ত্র ভারতবর্ষের রাজনীতিতে, আজকে রাহুল গান্ধী পরিবারতন্ত্র থেকে উঠে আসেনি, তার তো ঔদ্ধত্য নেই কংগ্রেসের মধ্যে, আছে নেই তো? এভাবে হয় না। পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত সচেতন। শুভেন্দু অধিকারীও তো পরিবার থেকে উঠে এসেছে, তাহলে মানুষ শুভেন্দুকে জায়গা দিল কেন? আমার ব্যবহার, আমার পরিচয়, আমার রাজনৈতিক পথ চলা, আমার দৃঢ়তা, আমার বক্তব্য, আমার অডাসিটি কতটা কি, মানুষ কিন্তু এটা নিরীক্ষণ করে। পরমাশিস, এ প্রসঙ্গে আরেকটা কথা আমাদের মনে রাখতেই হবে বা আলোচনায় বলতেই হবে। 2011-তে যখন পালাবদল হলো, যখন বামেদের সরিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, তখন সেই মাঝখানে ব্যবধানটা ছিল 34 বছর। 34 বছরের বাম শাসনের পতন ঘটিয়ে মানুষ নতুন ভাবে ভেবেছিল তৃণমূল কংগ্রেসের হাত ধরে পশ্চিমবঙ্গের নতুন সূর্য উঠবে। 34 থেকে কমে এটা দাঁড়ালো 15 বছর। 15 বছরে তৃণমূল কংগ্রেসের একাধিক ভুল নীতি, দুর্নীতি, স্বজন পোষণ, একাধিক অভিযোগ তৃণমূল কংগ্রেসকে মানুষ ছুঁড়ে ফেলে দিলেন। আমরা এ কথা কিন্তু আজকে দাঁড়িয়ে নির্দ্বিধায় বলতে পারি, এই যে জেনজি প্রজন্ম, এই জেনজি প্রজন্মের কাছে কিন্তু তৃণমূল কংগ্রেস তার বিশ্বাসযোগ্যতা, তার গ্রহণযোগ্যতা সম্পূর্ণ হারিয়েছে। লাখ লাখ টাকা দিয়ে পড়াশুনো করার পর 1,500 টাকার বেকার ভাতা, 1,500 টাকার বেকার ভাতা বোধহয় জেনজি প্রজন্মকে সব থেকে বেশি বিক্ষুব্ধ করেছে, সব থেকে বেশি অসন্তুষ্ট করেছে। এই কথা বোধহয় তৃণমূলের সোকল্ড নেতারা, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ঘিরে থাকা মানুষজন বোধহয় বুঝতে পারেননি বা বুঝতে চাননি। মানুষ, জেনজি প্রজন্ম, সোশ্যাল মিডিয়ার যুগে জেনজি প্রজন্ম বুঝিয়ে দিয়েছে, যদি তুমি ভুল করো আর 34 বছর সময় দেব না, তার আগেই তোমাকে আমরা ফেলে দেবো। এটা বোধহয় বিজেপির ক্ষেত্রেও একটা বড় শিক্ষা। যদি তুমিও ভুল করো, যদি বিজেপিও ভুল করে, তাকেও মানুষ ফেলে দিতে, তাকেও মানুষ সরিয়ে দিতে বেশি দিন সময় নেবে না। 34 থেকে কমে 15-এ দাঁড়িয়েছে। কে বলতে পারে সেটা 5 বা 10 যাবে না? কি বলবেন? বিজেপির কাছে কিভাবে এই বিষয়টি একটা কথা বলি, এই লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী, এই বিষয়টা
আমরা শৈশবে হাত খরচা মানুষকে কখন দেয়া হয়? সে যখন রোজগার করার বয়স নেই, স্কুল জীবন থেকে কলেজ যাচ্ছে, যাচ্ছে, তখন হাত খরচার দরকার। 21 বছর থেকে 40 বছর যুবসাথী দেয়া হবে। এই সময় সে হাত খরচা নেবে না নিজের খরচ নিজে বহন করবে? কোনটা হওয়া উচিত? 21 বছর থেকে 40 বছর হাত খরচা একটা সীমিত সময়। আমরা যখন বড় হই বারবার বাবার কাছে হাত পাতবো, মায়ের কাছে হাত পাতবো, দাদার কাছে হাত পাতবো, নিজে কখন রোজগার করতে শিখবে? তাই যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ, যাদের কোনো উপায় নেই, নিরুপায়, এখানে নিরুপায় শব্দটা ব্যবহার করছে, তাদের এটা কাছে হয়তো গ্রহণযোগ্যতা আছে, প্রান্তিক জায়গায় মানুষের কাছে আছে, কিন্তু সবাই তো প্রান্তিক না। সবাই তো জীবনকে বড় করতে চায়, পড়াশোনা শিখছে, চাকরি পেতে চায়, চাকরি করতে চায়। সে যে কাজই করুক, ছোট কাজ করুক আর বড় কাজ করুক, সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। সবাই কাজ খুঁজবে। সে কাজ খোঁজার জায়গায় তুমি 1500 টাকা দিচ্ছ, কিন্তু তুমি অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছো। আজকে সিঙ্গুর চলে গেছে, ঐতিহাসিক সিদ্ধান্ত, সিঙ্গুর থেকে টাটা নানা কারখানা চলে গেল। কেন? চাষিরা মূল্য পায়নি। ক্ষমতায় আসার পর আমরা কি করলাম, মানে তোমরা কি করলে, তৃণমূল কংগ্রেস কি করলো? মানুষ এটা নিরীক্ষণ করেছে বলে তো আজকে এই ফল। স্বাভাবিকভাবে নতুন প্রজন্ম, নতুন যারা পড়াশোনামুখী, নিজের পায়ে দাঁড়াতে চায়, তারা একেবারে তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। কেন বলছি? মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলেছি, দেখেছি, মুর্শিদাবাদে গেছি, বিভিন্ন জায়গায় গেছি। আমি নিউ টাউনে, এই টেকনোপলিস মল বা এইসব অঞ্চলে যখন এই অভয়ার কাণ্ডে ওখানে ধর্ণা বসেছিল ডাক্তারদের, বহু মানুষের সঙ্গে কথা বলেছি। তখন তো যুবসাথীর প্রশ্নই আসেনি। যারা নিজের পায়ে দাঁড়াতে চায়, পশ্চিমবঙ্গে চাকরি নেই বলে বাইরে কাজ করতে যাচ্ছে। আমি দক্ষিণ 24 পরগনার মহিলাদের সঙ্গে কথা বলেছি, তারা নারকেল সারাশি দিয়ে চলে কেরালে থাকে, তারা 800-900 টাকা রোজগার করে। পরিযায়ী শ্রমিক, শিক্ষিত সমাজ, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়ছে, যাই পড়ুক, ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, সবাই বাইরে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গটা তো বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। সল্ট লেকে কানপাতলি দেখা যায়। একদমই। পরামর্শ আমাদের সময় খুব কম, সময় কমে এসছে আমাদের। পরামর্শ এই একদম স্পেসিফিক প্রশ্ন, এই যে 15 বছরের মধ্যে সরকারের এই পরিবর্তন, এইটা বিজেপির কাছে কতটা শিক্ষণীয় বলে আপনি মনে করছেন? একদম, বিজেপিকেও এটা দেখতে হবে। মানুষ যে ম্যান্ডেট দিয়েছে, মানুষ কি আশা করে, কি প্রত্যাশা করে দিয়েছে, এটা যদি শুরুতেই, আজ নয় কাল নয়, আজ থেকে যদি এটা নিরীক্ষণ করতে না পারে, তাহলে তাদেরও কিন্তু খাড়ার ঘায়ে থাকতে হবে। কেননা 34 বছরের বাম শাসনকে পশ্চিমবঙ্গের মানুষ তাড়িয়েছে, তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ তাড়ালো, আনলো আপনাদেরকেও দেখতে হবে পশ্চিমবঙ্গের মানুষের, নতুন প্রজন্মের কি প্রত্যাশা, কি কমিটমেন্ট, কি আপনারা দিতে চেয়েছেন, কি দিতে পারবেন, ফেলে রাখলে চলবে না। এবং পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে রক্ষা কিন্তু করতে হবে। একদমই পরমাশিস, আমরা আমাদের আলোচনা প্রায় শেষের পর্যায়ে। যারা আমরা সাংবাদিকতা করি বা সাংবাদিক বিষয় নিয়ে জিনিস দেখি, সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করি, তাদের একটা খুব কথা প্রচলিত আছে, মোবাইলে যখন কোনো খবর স্ক্রল করি, কয়েকটা মাইক্রো সেকেন্ডের মধ্যে ঠিক করি কোন খবরটি পড়বো, কোন খবরটি পড়বো না। আমাদের তরুণ প্রজন্ম, জেনজি প্রজন্ম, আমরা সোশ্যাল মিডিয়ার যুগে থাকা মানুষজন, এই একইভাবে আমাদের ধৈর্য, আমাদের সহনশীলতা, আমাদের বিচার বুদ্ধি, আমাদের বিচার্য ক্ষমতা, এই সবই কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয়। আমরা আগে দেখিয়েছি 34 বছর ধরে সহ্য করেছি বামেদের। প্রথম দিকে মানুষ তারা কাজ করলেও পরে আস্তে আস্তে কিভাবে পশ্চিমবঙ্গের সর্বনাশ করেছেন সেটা আমরা চোখ খুলে দেখেছি। দেখতে দেখতে একসময় 34 বছর পরে পরিবর্তন এসছে। 2011 সালে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি দেখে তাকে পরিবর্তন করতে মাত্র 15টা বছর সময় নিল বাংলার মানুষ। জেনজি প্রজন্ম থেকে গোটা বাংলা মুখ ফিরিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে। বিজেপির সতর্ক থাকতে হবে, যদি তারাও এবং একাধিক ভুল স্বজন পোষণ, ভুল নীতি, চুরি ইত্যাদি, চাকরি চুরি বা চাকরি না দেওয়ার একাধিক অভিযোগ করে চলেন, তাদের ফেরাতেও মানুষ বেশি দিন সময় নেবেন না, আবার নতুন কাউকে আনবেন। আর একটা কথা অবশ্যই বলতেই হবে, আপনিও বলছিলেন যে সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, মমতা আন্দোলন। এই যে সিঙ্গুর মানে এই হুগলি জেলায় কিন্তু সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে। মাত্র 2টি আসন পেয়েছেন হুগলি থেকে। গোটা পশ্চিমবঙ্গের কথা আমি বাদই দিলাম, যে সিঙ্গুর, যে হুগলি মমতা বানিয়েছিলেন, যে সিঙ্গুর থেকে তৃণমূল কংগ্রেস বলে দিয়েছিল সিপিএম এর
মৃত্যু ঘন্টা বাজানো হলো, যে সিঙ্গুরকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিনের অনশন ছিল, এই হুগলির মাটি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের পরিবর্তন আসন্ন। এই হুগলি আজ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, মাত্র 2টি আসন পেয়েছে তৃণমূল। বুঝিয়ে দিচ্ছে মানুষ, বুঝিয়ে দিয়েছেন কিভাবে পরিবর্তন করতে, ফেলে দিতে, অন্যায়ের প্রতিবাদ করতে কয়েক মিনিটও সময় লাগে না। ফলে বিজেপিকেও মানে সতর্ক থাকতে হবে, না হলে তাদের প্রত্যাখ্যান করতেও মানুষ সময় নেবেন না। আর চরম স্বাভাবিকভাবেই বাস্তবতা, দলের, হ্যাঁ পরমাশিস, চরম বাস্তবতা, পেটে খিদে নিয়ে ওই শুধুমাত্র আদর্শের কথা বললে হবে না। চরম বাস্তবতায় দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতির জন্য আজকে তৃণমূল সরকারের এই অবস্থান। মানুষ ভালোভাবে নেয়নি, মানুষের কাছে চাকরি নেই, চাকরি থাকলেও চাকরি চুরি হয়ে গেছে, মানুষ নিরাপদ নয়, পথে ঘাটে হুমকি চুমকি ভাতা, এই কালচার, ভিক্ষাবৃত্তি যে পশ্চিমবঙ্গের মানুষ পছন্দ করে না, ভাতা দিয়ে যে মানুষকে তোষণ করা যায় না, সেটা কিন্তু পুনরায় প্রমাণিত হলো। এবং শুধু তাই নয়, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যারা কৌশলী ছিলেন তারা বাংলাদেশ, নেপাল এগুলো থেকে শিক্ষা নিতে পারত, সময় ছিল, কিন্তু বড্ড দেরি করে ফেলেছিল, এবং দেরি তো হয়েইছে। এবং তাদের সময়কালে যে কার্যকারিতা তারা ঘটিয়েছে তার নিটফল যে জিরো, সেটা কিন্তু প্রমাণ হয়েছে 2026-এর 4 মে। এখন যে যাই বলুক, ইন্ডিয়া জোট বলো, অমুক জোট বলো, এই জোট পাশে আছি, ও পাশে থাকার বার্তা দিয়েছে, এতে বাংলার মানুষের পেট ভরবে না। বাংলার মানুষ জাজমেন্ট দিয়ে দিয়েছে। বাংলার মানুষ কাজ চায়, বাংলার মানুষ খেতে চায়, বাংলার মানুষ পড়তে চায়, বাংলার মানুষ শিক্ষা চায়, বাংলার উন্নয়ন চায়। রাস্তাঘাট আলো জ্বালিয়ে আর ভাতা দিয়ে পেট যে ভরে না, মানুষকে তুষ্ট করা যায় না, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। তো স্বাভাবিকভাবেই যারা ক্ষমতায় এসেছেন তারা এই চরম বাস্তবতাকে বুঝে যদি তারা সঠিক পদক্ষেপ নেয়, তাহলে আগামীতে তারাই পশ্চিমবঙ্গে শাসন করবে। আর তাহলে পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকবে, এটুকু আশা রাখতে পারি, এটুকু বলতে পারি, এটুকু ভরসা রাখতে পারি। একদমই, অনেক ধন্যবাদ পরমাশিস। আমরাও আশা রাখবো, যে আমরাও নজর রাখবো যে কিভাবে নতুন সরকার, বিজেপি সরকার কিভাবে এগিয়ে চলে পশ্চিমবঙ্গে। দুর্নীতিমুক্ত যে বাংলার স্বপ্ন পশ্চিমবঙ্গে এই বিজেপি দেখিয়েছেন, সেটাকে আদৌ বাস্তবায়িত হবে? এই যে একাধিক অভিযোগ, সেটা আদৌ মেটানো যাবে? তৃণমূল কংগ্রেস কি নতুন করে নিজেদের ভুল সংশোধন করে ফিরে আসবে? যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক নীতির বিরুদ্ধে মানুষ আঙুল তুলছেন, দলের শীর্ষ নেতারা আঙুল তুলছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নতুন ভাবে নিজেকে সবার সামনে আনতে পারবেন? এমন একাধিক প্রশ্ন, একাধিক প্রাসঙ্গিক বিষয় রয়েছে, আমরাও নজর রাখছি। আর আপনারাও কমেন্ট বক্সে লিখে জানান আজকের আলোচনার কোন অংশের সঙ্গে আপনার সহমত বা কোন অংশের সঙ্গে বিরুদ্ধ মত। আর বলুন, এই বাংলার রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি কোন পথে এগোলে বাংলার মানুষের, বাংলার সাধারণ মানুষের, বাংলার প্রতিটি বাড়ির মানুষের উপকার হবে? আজ তার এ পর্যন্ত। আগামী দিনে আরো কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আলোচনায় আমরা। নমস্কার।